নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রেও 50 লাখ। সুশান্ত ঘোষ কাউন্সিলর যাকে মারার চেষ্টা হয়েছিল, তার সুপারি কিলারকে দেওয়া হয়েছিল 50 লাখ। কিছুদিন আগে আপনারা জানেন মালদহে সেখানে দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের নেতা এবং কাউন্সিলর, তাকে মারার জন্য যারা সুপারি কিলারকে বরাত দিয়েছিলেন, সেখানেও সংখ্যাটা শোনা গিয়েছিল 50 লাখ। নরেন তিওয়ারি, মমতা অভিষেক অ্যাপয়েন্টেড, যিনি তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, সেই নরেন্দ্রনাথ তিওয়ারি 50 লাখ টাকার বরাত দিয়েছিলেন সুপারি কিলারকে। এক্ষেত্রেও 50 লাখের বরাত। আমি আজকে কেন এই নিয়ে প্রতিবেদন করলাম জানেন? শেষ পর্যন্ত যে মূল সুপারি কিলার পাপ্পু চৌধুরী যাকে অ্যাপয়েন্ট করেছিল মোহাম্মদ আদিল হোসেনকে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ গ্রেফতার করতে পারলো। তিনি কোথায় ছিলেন? আবুধাবিতে। অদ্ভুত, মানে বিচিত্র এই পশ্চিমবঙ্গ। এখান থেকে চোখ দেখাতে লোক এতে যান, দুবাই যান, আপনারা যান, বা টাকা জমা রাখতে আগে ভারতবর্ষের মানুষ যেত সুইজারল্যান্ডে, এখন পশ্চিমবঙ্গের বাবুরা টাকা জমা রাখতে যান দুবাইতে। 16 জন বান্ধবী অ্যাপয়েন্ট করে তাদের থ্রু দিয়ে, তাদের কাস্টাডিতে টাকা রাখার জন্য লোকজন যান দুবাইতে। এরা যে প্রভাবশালীরা স্পেনে যান ভায়া দুবাই, সবই ভায়া দুবাই। এক্ষেত্রে অবশ্য ডেস্টিনেশনটা আবুধাবি থেকে গত 3 দিন আগে রওনা দিয়েছিলেন এই মোহাম্মদ আদিল হোসেন। কলকাতা এয়ারপোর্টে নামার পর তার বিরুদ্ধে যেহেতু লুকআউট নোটিশ ছিল, তার পাসপোর্ট নাম্বার ব্লক করা ছিল, ফলত তাকে সেখান থেকেই অ্যারেস্ট করে অভিবাসন দপ্তর আটকায় এবং কলকাতা পুলিশ শেষ পর্যন্ত নিজের কাস্টাডিতে নেয়। আমরা তখনই বাকি কাহিনীটা জানতে পারি। কাহিনীটা কি? 50 লাখের কাহিনী। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আপনি যখন একজন সুপারি কিলারকে 50 লাখ টাকা দিচ্ছেন, তার পেছনে কত কোটি টাকার অঙ্ক লুকিয়ে থাকে। ধরুন এই গুলশান কলোনির গুলজার, তাকে পুলিশ তো এর আগে ধরেছিল, ফুলবাবু তাকে পুলিশ ধরেছিল। শেষ পর্যন্ত সেখান থেকে ধরতে ট্র্যাক করতে পাপ্পু চৌধুরী খবর পায়। পাপ্পু চৌধুরী বসে আছেন বিহারে, তাকে 50 লাখ টাকা পাঠানো হয়েছিল কলকাতা শহর থেকে। যারা পাপ্পু চৌধুরীকে 50 লাখ টাকা পাঠিয়েছিল, একটু ভালো করে ভাবুন, যারা 50 লক্ষ টাকা পাপ্পু চৌধুরীকে বিহারে পাঠিয়েছিল, তাদের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কতটা হতে পারে? আমার যদি 50 কোটি কি 500 কোটি কি 5,000 কোটি টাকা, 5,000 কি 500 কোটি টাকার ইন্টারেস্ট থাকে যে আমি টাকাটা পেতে পারি, তখন কিন্তু আমি 50 লাখ টাকা কোথাও একটা ইনভেস্ট করব। অপরাধ জগতের লোকেরা যখন 50 লাখ টাকা সুপারি কিলারকে বরাদ্দ করে, তখন তার মানে কত কোটি টাকার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা জড়িত বলুন তো। আমি খালি ভাবছিলাম, দেখুন তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে এমন একটা জায়গায় তৈরি করেছে না, যেখানে ওয়ান পার্টি ডিক্টেটরশিপ। আমি থাকবো, আমরা থাকবো, এর বাইরে দ্বিতীয় কেউ থাকবে না। সমস্ত মানে লোকাল স্তর থেকে একদম বিধানসভা, লোকসভা পর্যন্ত সর্বত্র ওয়ান পার্টি ডিক্টেটরশিপ থাকবে। এর ফল্ট আলটিমেটলি কী হয়েছে? সেই দলের মধ্যে আভ্যন্তরীণ লড়াইটা অর্থের লড়াইয়ে পরিণত হয়েছে। প্রভাব বিস্তার করা এবং অর্থের লড়াই। এই অর্থের লড়াই করতে গিয়েই শেষ পর্যন্ত কত মানুষের প্রাণ যাচ্ছে বলুন তো। সুশান্তবাবু ভাগ্যবান যে তার প্রাণটা বেঁচে গেছেন, ঈশ্বর তাকে রক্ষা করেছেন। তো এই দুলাল সরকার বলুন তো, তার স্ত্রী এখনও কান্নাকাটি করে যাচ্ছে। কি অবস্থা বলুন তো, বিনা কারণে তাকে চলে যেতে হলো শুধু অর্থের লড়াই সেখানে। অর্থাৎ দুলাল সরকার কাউন্সিলর থাকলে তাহলে তো আমার প্রভাবটা আমি বিস্তার করতে পারবো না, আমার রোজগারটা তোমার আটকে যাবে। অনুপম দত্ত পানিহাটির কাউন্সিলর মারা গিয়েছেন কিসের জন্য বলুন তো? অর্থাৎ প্রভাব বিস্তার, প্রভাবশালীদের প্রভাব বিস্তার, এবং কোনো একটা জায়গায় আমার অর্থ রোজগারটা তো আটকে যাচ্ছে। এই যে সুশান্তবাবুকে মারার জন্য 50 লাখ টাকা পাপ্পু চৌধুরীকে ইনভেস্ট করা যারা করেছিলেন, তাদের কত 100 কোটি টাকার ইনভলভমেন্ট আছে ওই কলকাতা শহরের বুকে। রাজ্য গোয়েন্দারা জানে না, রাজ্য পুলিশ জানে না, কলকাতা পুলিশ জানে না, মনোজ ভার্মা, বিনীত গোয়েলরা জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানেন না। আলবাত জানেন, সব কিছু জানেন, কিন্তু জেনেও তারা চুপ করে থাকেন। আলটিমেটলি প্রাণ যায় কায়? কারা? তৃণমূল স্তরের নিচের লেভেলের কর্মীদের, নেতাদের, মাঝের স্তরের নেতা কর্মীদের। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আজকে এই ঘটনাটা বর্ণনা করছি এই কারণে, এই মোহাম্মদ আদিল হোসেন ক্যারেক্টারটি আবুধাবি থেকে 3 দিন আগে এয়ারপোর্টে নামে এবং নামার পর তাকে কলকাতা বিমানবন্দরে তাকে অভিবাসন দপ্তর আটকায়, কলকাতা পুলিশের হাতে হ্যান্ডওভার করে। এবার ইনি পাসপোর্টটা কোথা থেকে পেয়েছিল? খুব ইন্টারেস্টিং কাহিনী। পাসপোর্ট তৈরি হয়েছিল কলকাতা থেকে। এই মোহাম্মদ আদিল হোসেনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামুইয়ের বাসিন্দা বিহারের। সেখানে 10টা, সেই সব অঞ্চলে 10টা খুনের বরাদ্দ পেয়েছিল, 10টা খুনের অভিযুক্ত।
ফলে বিহার থেকে সে পাসপোর্ট তৈরি করতে পারছিল না। কোথা থেকে করবে? সে কলকাতায় আসে, কলকাতায় গুলশান কলোনিতে আসে গুলজারের কাছে। সে গুলজারের কাছে এসে মানে যখন সে বরাদ্দ পায়, পাপু চৌধুরী তাকে বরাদ দেয় যে এই সুশান্ত ঘোষ লোকটিকে মারতে হবে। সামবাডি ইনভেস্টেড, কলকাতার কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকার যার ইন্টারেস্ট সেই তো পাপু চৌধুরীকে অ্যাপয়েন্ট করে। তো আমি সেইটাই তো বলছিলাম আপনাদের কাছে যে শেষ পর্যন্ত পাপু চৌধুরী অ্যাপয়েন্ট করে মোহাম্মদ আদিল হোসেনকে। মোহাম্মদ আদিল হোসেন আসেন কলকাতায়। কলকাতায় এসে গুলশান কলিতে গুলজারের ওখানে ওঠে। গুলজারকে বলেন আমার তো পাসপোর্ট নেই, আমার পাসপোর্ট দরকার। সঙ্গে সঙ্গে তার ফলস ডকুমেন্ট সব তৈরি হয়ে যায়। রাতারাতি কলকাতায় কীভাবে বা পশ্চিমবঙ্গে কীভাবে রাতারাতি পাসপোর্ট তৈরি করা যেত আপনি ভাবুন। কোনো ভিজিলেন্স নেই, কোনো 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 গোয়েন্দাদের কোনো পেনিট্রেশন নেই, কোনো কলকাতা পুলিশের কোনো পেনিট্রেশন নেই, রাজ্য পুলিশের কোনো পেনিট্রেশন নেই। এরকম হাজার হাজার গুলশান কলোনি হয়তো বাংলায় আছে, কলকাতায় আছে, আমরা কজন জানি, কটার ঠিকানা, কটা জায়গায় খবর পাই। তো শেষ পর্যন্ত সেই গুলজার তাকে সমস্ত ফলস ডকুমেন্ট তৈরি করে তাকে রাতারাতি তাকে পাসপোর্ট বার করে দেয়। এই পাসপোর্ট নিয়ে হাতে নিয়ে এইবার এই মোহাম্মদ আদিল হোসেন এই ফুলবাবু টুলবাবুদের নিয়ে আসেন, নিয়ে এসে কলকাতায় রেকি করেন যে এইখানে সন্ধেবেলা বসে থাকে এই লোকটার নাম সুশান্ত ঘোষ, একে মারতে হবে। এবার এই মারার বরাদ্দ দিয়ে তার আর্মস অ্যামিউনিশন এনে সে গুলজারের বাড়িতে গুলশান কলোনিতে রেখে দেয়, অন্তত রিপোর্টে যা বেরিয়েছে। রেখে যাওয়ার পর এবার পরিকল্পনা করে যে দেশের বাইরে চলে যেতে হবে, যাতে তাকে হত্যা চক্রান্তের কারিগর হিসেবে কোনোভাবে না জড়ানো যায়। এবার সে ওই ফলস পাসপোর্টের ভিত্তিতে দুবাইয়ে চলে যায়, দুবাইয়ে না আবুধাবিতে চলে যায়। আবুধাবিতে বেশ কিছুদিন ওখানে থেকে তারপরে এখানে যখন খুন খারাপি হয়ে যায়, এরা ধরা পড়ে, শেষ পর্যন্ত সেই তার বাইরে বিদেশে যাওয়ার আবুধাবির ভিসার মেয়াদটা ফুরিয়ে যায়। তখন সে ডিসিশন নেয় যে কলকাতায় ফেরার, এবং কলকাতায় ফিরতে গিয়ে শেষ পর্যন্ত এই পাসপোর্ট নাম্বারের চক্কর দিয়ে শেষ পর্যন্ত অভিবাসন দপ্তর আটকায় এবং কলকাতা পুলিশ তাকে শেষ পর্যন্ত নিজের কাস্টাডিতে পায়। এই ঘটনার মধ্যে দুটি দিক একটু ভালো করে খেয়াল করে দেখুন। 50 lakhs 50 লক্ষ টাকা, ভালো করে ভাবুন, 50 লক্ষ টাকা যখন একজন সুপারি কিলারকে আপনি টাকা দিচ্ছেন, ভালো করে ভাবুন, 50 লক্ষ টাকা আপনি সুপারি কিলারকে দিচ্ছেন, তার মানে কত কোটি টাকার বরাদ্দ। তার মানে একটা কাউন্সিলরকে মারার জন্য 50 লাখ টাকা সুপারি কিলার। এবার আদার সাইড ইন্টারেস্ট যাদের দিয়ে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যারা টিম ইনভলভমেন্ট হচ্ছে তাদের টাকাটা। কিভাবে এন্টায়ার পলিটিক্সটা পলিউটেড হয়ে গেছে একটু ভালো করে ভেবে দেখুন তো। বেচারি সুশান্ত ঘোষ প্রাণে বেঁচে গেছেন, কিন্তু চলে যেতে পারতেন, গেলে যদি মৃত্যু হতো তার ঈশ্বর করুন তাকে রক্ষা করেছেন, তার দায়টা কে নিত? এই সরকার, এই প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেশন, এই শাসক দল, এই তৃণমূল কংগ্রেস নয় কি? এই দুলাল সরকারের মৃত্যুর জন্য তো তৃণমূল কংগ্রেস দায়ী। আমরা দেখাচ্ছি এই নরেন্দ্রনাথ তিওয়ারি বলে লোকটাকে, কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কে করেছেন বলুন আপনারা? কে করেছেন? তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করেছেন। এই নরেন্দ্রনাথ তিওয়ারি ক্ষমতা নিতে চাইছে এবং এর প্রচুর অর্থের প্রলোভন বা ক্ষমতার প্রয়োজন তার জন্য। এবার এই লোকটাকে যে শ্রীবৃদ্ধি করেছে সেটা তো তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস এই কালচারটা পলিটিক্সের মধ্যে তো গেঁথে দিয়েছে, এবং গাঁথতে গিয়ে একটা সুপারি কিলার আনতে 50 লাখ টাকা। ভাবতে পারেন, দুলাল সরকারকে মারার জন্য 50 লাখ টাকা, সুশান্ত ঘোষকে মারার জন্য 50 লাখ টাকা। আমি এই কাহিনীটা আজকে আপনাদের কাছে নিয়ে এলাম এই কারণে যে এন্টায়ার একজন কাউন্সিলরের ক্ষমতা খর্ব করার জন্য তাকে প্রাণে সরিয়ে দিলে কত কোটি টাকার লাভের অঙ্ক গুণে যারা এই অপরাধ জগতের লোক, এরা তো সবই শাসক দলের ছাতার তলায় সব সংযুক্ত থাকে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে মোহাম্মদ আদিল হোসেনকে বিহার থেকে পাসপোর্ট করতে পারে না, পশ্চিমবঙ্গ থেকে পারে। আমার এইখানটাই খালি মনে হচ্ছিল, আমরা বিহারকে থেকে ব্যঙ্গ করতাম না আগে? লালু প্রসাদ রাবড়ি দেবীকে দেখে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করতাম না? তাদের করাপশন নিয়ে কথা বলতাম না? আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই বিহার ক্রিমিনাল তৈরি করে, কিন্তু ক্রিমিনালদের পাসপোর্ট তৈরি করার ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কতটা শক্ত, যার জন্য পাসপোর্ট তৈরি করতে পারছে না। কলকাতায় সে পাসপোর্ট তৈরি করছে। শুধু বাংলাদেশি টেররিস্টদের বা বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের তাদের ফলস পাসপোর্ট না, একটু ভালো করে ভেবে দেখুন যে মোহাম্মদ আদিল হোসেনের মতো একজন ক্রিমিনাল যার মেন্টার হচ্ছেন পাপু চৌধুরী, 50 লাখ টাকা দিয়ে মানুষ খুন করার সুপারি নিচ্ছে, তাদের পাসপোর্ট তৈরি করছে কলকাতা। আর তার জন্য কোথায় ইন্টেলিজেন্স নেটওয়ার্ক?
রাজীব কুমার একটা কথা দিয়ে শেষ করবো। রাজীব কুমার কিছুদিন আগে বলেছেন না, কলকাতা পুলিশের সেরকম কোনো ক্ষমতা নেই। আরে গুলশান গলিতে গুলজারদের শ্রীবৃদ্ধিটা আটকানোর দায়িত্ব কার? কলকাতা পুলিশের না? ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে গোয়েন্দা দপ্তর কী কাজ করে, সিআইডি কী কাজ করে? প্রশ্নটা করার সময় আসেনি। আমি বলছি যে সুশান্তবাবু ভাগ্য ভালো, কপাল জোরে বেঁচে গেছেন, কিন্তু আমি বলছি মানে তার কপালে যদি খারাপ হতো কী হতে পারতো? আরেকজন দুলাল সরকার হতে পারতো। আমি বলছি তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে যে শুধুমাত্র ব্যবসা বৃদ্ধির জন্য পলিটিক্সটাকে কেন পেশাতে পরিণত করেছেন। রাজনীতি তো আগে ছিল নেশা, একটু ভালো করে ভেবে দেখুন। আগে জনপ্রতিনিধি যারা হতেন, আগে রাজনীতিতে যারা নামতেন, কলেজের অধ্যাপক, স্কুলে হেডমাস্টার, স্কুলের টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইন্টেলেকচুয়াল সমাজের লোকজন থাকতো। সেখানে তাদের নিজস্ব একটা প্রফেশন থাকতো, তার বাইরে বাকিটা সোশ্যাল ওয়ার্ক থাকতো, তার বাইরেও ব্যবসায়ীরাও থাকতো। কিন্তু আমি বলছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেশিরভাগ তৃণমূল কংগ্রেস নেতাদের কোনো প্রফেশন নেই, পার্টিটাই তাদের প্রফেশন। আর এইটা করতে গিয়ে ইন্টার সিস্টেমটাই প্রফেশনে পরিণত হয়েছে। ফলত আলটিমেটলি প্রাণ যায় বেঘরে তৃণমূল নেতাদের, বিরোধীদেরও যায়, নির্বাচন এলে বিরোধীদের যায়। আর সারা বছর ধরে একটা দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে কখনো সুশান্ত ঘোষ অ্যাটাক হন, কখনো অনুপম দত্ত মারা যান, কখনো দুলাল সরকারদের প্রাণ যায়। ভাবতে হবে তৃণমূল কি, ওসব ভাবার মতো অবস্থায় তারা নেই। ক্ষমতার মোহে এবং ধম্বে এবং অর্থের প্রলোভনে, হাজার হাজার কোটি টাকার লোভে আজকে এইভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কোন জায়গায় চলে যাচ্ছে। বাংলার মানুষ অন্তত ভাবুন, তৃণমূল ভাবুন। কসবায় যিনি বেঁচে গেছেন ওরা মানে বাবা মায়ের আশীর্বাদ এবং স্ত্রী সিঁদুরের জোর ছিল, বেঁচে গেছে কপালের জোরে। কিন্তু এই যে বন্দুকটা খারাপ ছিল সেটাও বলুন, সেই জন্যই বেঁচেছে। পিস্তল হলে অনেক সময় লক করে, রিভলভার হলে হয় না, পিস্তলে লক হয়ে যাবে। আপনি সব লক ফক বোঝেন, আমরা তো সব বুঝি না। তো সে এখন কথা হচ্ছে এই যে এটা কিন্তু খুব অ্যালার্মিং, বরাবরই কিন্তু এর আগের দিন আলোচনাতে বলে যাবে এটা খুব অ্যালার্মিং। এবং ওনার যে নিয়তের বিধবা স্ত্রী যে কথা বলেছেন, উনি কিন্তু যেটা বলছেন প্রথম থেকে একই কথা বলছেন। এবং সরকার পক্ষেও যাদের দলের লোক তারাও কিন্তু বিরোধীদের দিকে আঙুল তোলেনি এখনো পর্যন্ত। উনি পরিষ্কার